আজকে আমরা পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের জন্য আমরা একটা পরীক্ষা করব। পরীক্ষাটা খুব সুন্দর পরীক্ষা। এই পরীক্ষাটা করলে আমরা বুঝতে পারবো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কিভাবে হয়। 3টে লোহার পিন নেওয়া হলো, এদেরকে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করা হলো। এ বি দুটো টেস্ট টিউব নেওয়া হলো এবং প্রতিটি টেস্ট টিউবকে 10 মিলিলিটার কপার সালফেটের দ্রবণ নেওয়া হলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, দুটো টেস্ট টিউবে আমরা কি নেব? এটা হলো টেস্ট টিউব এ আর এটা হলো টেস্ট টিউব বি। দুটোতেই আমরা নিলাম কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 কপার সালফেট। কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হলো। তারপরে কি এ এবং বিকে চিহ্নিত টেস্ট টিউবে কপার সালফেটের দ্রবণ 20 মিনিট ডুবিয়ে রাখা হলো। লোহার পিনটাকে একসঙ্গে বেঁধে কপার সালফেটের জলীয় দ্রবণে, এই যে কপার সালফেটের জলীয় দ্রবণ, সেখানে 20 মিনিট ডুবিয়ে রাখা হলো। 20 মিনিট কপার সালফেটের দ্রবণ থেকে 20 মিনিট পর কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে আমরা লোহার পিন দুটোকে তুলে নিলাম। টেস্ট টিউব এ এবং টেস্ট টিউব বিতে কপার সালফেট দ্রবণের নীল বর্ণের গাঢ়ত্ব তুলনা করা হলো। কপার সালফেটের রং হলো নীল। কপার সালফেট দ্রবণে ডোবানো লোহার পিনগুলির বর্ণের সঙ্গে সঙ্গে আলাদা করে রাখা লোহার পিনটির বর্ণের তুলনা করা হলো। এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো লোহার পিন, যেটা একদম সাদা হয়ে আছে সিলভারের মতো, আর এটা হলো কপার সালফেট দ্রবণ থেকে নিষ্কাশিত লোহার পিন। এবার এই দুটোকে দুটো টেস্ট টিউবে দেওয়া হয়েছিল। একটা টেস্ট টিউব দেখা গেল নীল জলটা সাদা, প্রায় সাদা হয়ে গেল, আর একটাই নীল যেমন নীলই থেকে গেল। লোহার পিনের বর্ণ সাদা থেকে বাদামি হয়ে গেল কপার সালফেট দ্রবণে রাখার ফলে। এবং কপার সালফেট দ্রবণটা রংটা ফিকে হয়ে গেল কেন? কারণ আয়রন, লোহার পিন তার সংকেত হলো আয়রন Fe, CuSO4 কপার সালফেটের অ্যাকোয়াস জলীয় দ্রবণ নেওয়া হলো। তা থেকে কি উৎপন্ন হলো? ফেরাস সালফেট আর কপার। একইভাবে আমরা যদি জিঙ্ক নিই তাহলে উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। লেড যদি নিই কপার ক্লোরাইডের সঙ্গে, তাহলে লেড ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে আর কপার উৎপন্ন হয়ে যাবে। জিঙ্ক লেড কপার থেকে, জিঙ্ক এবং লেড কপার থেকে অত্যন্ত সক্রিয় মৌল। এবারে এরা কপারের যৌগ থেকে কপারকে প্রতিস্থাপিত করে। এটা হলো আজকের আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম পার্ট। এবার আমরা দেখব দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। একটা টেস্ট টিউবে সোডিয়াম সালফেট নেওয়া হলো। এইটা হলো এই যে টেস্ট টিউবটা আছে, এতে সোডিয়াম সালফেট নেওয়া হলো Na2SO4, সোডিয়াম সালফেট নেওয়া হলো। এরপরে এই সোডিয়াম সালফেটটাকে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, বেরিয়াম ক্লোরাইড BaCl2 ক্লোরাইডে এটা মেশানো হলো। মেশানোর পরে দেখা গেল একটা অদ্রাব্য পদার্থ উৎপন্ন হলো, যেটাকে বলা হয়, তোমরা একটা সাদা বর্ণের পদার্থ দেখতে পাবে যেটা জলে দ্রাব্য। এই যে এখানে একটা ছোট্ট ছোট্ট মতো দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো একটা অদ্রাব্য বেরিয়াম সালফেট। এটা অধঃক্ষেপ হয়ে যায় আর কি, মানে এটা গুলে যায় না, এটা একটা অধঃক্ষেপ হয়ে নিচে পড়ে যায়, যেটাকে দেখতে পাওয়া যায়। যে সকল বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়ে সে সকল বিক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়ায় সোডিয়ামের সঙ্গে ক্লোরিন এসছে আর বেরিয়ামের সঙ্গে সালফেট এসছে, দুজন দুজনকে প্রতিস্থাপন করছে। এটাকে বলা হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কেন এমন হয়? বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ তৈরি হয় সালফেট আর বেরিয়ামের বিক্রিয়ার দ্বারা। অপর বিক্রিয়াজাত পদার্থ হলো সোডিয়াম ক্লোরাইড, যা দ্রবণে থেকে যায়। এরূপ বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলোর আয়নের বিনিময় ঘটে তখন তাকে বলা হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া। তার আগে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আরেকটু ডিটেলসে আমরা বোঝানোর চেষ্টা করব। প্রথম হলো আমরা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া
জিনিসটা কি, মানে একজন আর একজনকে প্রতিস্থাপিত করে দেবে, সরিয়ে দেবে। তাহলে আমরা যদি একটা বিক্রিয়া নিই, আয়রন প্লাস কপার সালফেট, CuSO4। আয়রন আর কপার সালফেট বিক্রিয়া করলে কি হবে, কপার সালফেটটা থেকে এই কপারটাকে সরিয়ে দেবে, কারণ আয়রনের সক্রিয়তা বেশি। তাহলে আয়রনের সক্রিয়তা বেশি হওয়ার জন্য কি উৎপন্ন করলো, FeSO4। এই SO4টাকে এই আয়রনটা সরিয়ে দিল, সরিয়ে দিয়ে নিজে চলে এলো। তাহলে প্রতিস্থাপন করে দিল, প্রতিস্থাপন করে দিয়ে কপার একা হয়ে গেল, কপার আলাদাভাবে চলে এলো। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে বলা হয় একক প্রতিস্থাপন বিক্রিয়া। শুধুমাত্র প্রতিস্থাপন হয়েছে কার, কপার সালফেটের, কপারটা সরে গিয়ে তার জায়গায় স্থাপন হয়েছে আয়রনের। এই জন্য এটাকে বলা হবে এক প্রতিস্থাপন বিক্রিয়া। আর দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ কি হবে, যদি আমরা নিই বেরিয়াম ক্লোরাইড BaCl2 প্লাস সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট, দুটো বিক্রিয়ক পদার্থ নিলাম। এখান থেকে উৎপন্ন হবে কি, এখান থেকে উৎপন্ন হবে, এইটাকে আমরা যদি ভাঙি তাহলে কি উৎপন্ন হবে, Ba2 প্লাস আর প্লাস Cl মাইনাস, এইটা উৎপন্ন হবে। আর আমরা যদি সোডিয়াম সালফেটকে ভাঙি কি উৎপন্ন করবে, Na প্লাস SO4 2 মাইনাস, জলীয় দ্রবণেরা বিয়োজিত হয়ে Na প্লাস SO4 মাইনাস উৎপন্ন করলো। এবার কি ঘটনা ঘটবে, এই Ba2 প্লাস, প্লাসটা সবসময় যাবে মাইনাসের সঙ্গে, SO4 এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে উৎপন্ন করলো কি BaSO4। আর কে পড়ে রইল, সোডিয়াম আর ক্লোরিন। এই দুটো পরস্পর যুক্ত হয়ে গেল, এই দুটো যুক্ত হয়ে প্লাস তৈরি করলো কি, সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই বেরিয়াম সালফেটটা দ্রবীভূত হয় না, এটা থিতিয়ে যায়, অধঃক্ষেপ পড়ে যায়, এই জন্য আমরা এই চিহ্নটা দিলাম। বেরিয়াম সালফেটটা হলো অধঃক্ষেপ হয়ে গেল। তাহলে এই বেরিয়ামটা চলে এলো সালফেটের সঙ্গে, আর এই ক্লোরিনটা চলে এলো, সোডিয়ামটা চলে এলো ক্লোরিনের কাছে। তাহলে একে অপরকে প্রতিস্থাপিত করছে, মানে দু জায়গাতেই প্রতিস্থাপন করছে। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি মানে দুটো, দুটো প্রতিস্থাপন ঘটছে। আর প্রথমটাতে কি, একটা প্রতিস্থাপন ঘটেছিল, শুধু আয়রনটা এসে কপারে মিশে গিয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় এক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটা টপিক, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। জারণ কখন হবে আর বিজারণ কখন হবে, প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে। জারণ কাকে বলা হবে, অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলবো জারণ। আর বিজারণ কাকে বলে, অক্সিজেন যদি চলে যায়, হাইড্রোজেন এসে যদি যুক্ত হয়, তখন আমরা তাকে বলবো বিজারণ বিক্রিয়া। প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াতেই জারণ বিজারণ ঘটে। সেটা কিভাবে ঘটে আমরা বইয়ের এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি। যেমন কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, কপার হাইড্রোক্সাইড প্লাস
কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, কপার অক্সাইড প্লাস তার সঙ্গে হলো হাইড্রোজেন। এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে কপার প্লাস H2O, কপার প্লাস H2O। তাহলে কপার অক্সাইড ছিল, কপার ছিল, সেই কপার থেকে উৎপন্ন হয়ে গেল কি? কপার অক্সাইড থেকে উৎপন্ন হলো কি? কপার। তাহলে অক্সিজেনটা ছিল, আর বিক্রিয়ার পরে অক্সিজেন আর নেই। যদি অক্সিজেন যুক্ত হয় আর হাইড্রোজেন যদি বাদ হয়ে যায়, অক্সিজেন প্লাস হবে অথবা হাইড্রোজেন মাইনাস হবে, তখন আমরা তাকে বলবো জারণ। আর এর উল্টোটা, অক্সিজেনটা চলে যাবে, মাইনাস হয়ে যাবে, আর হাইড্রোজেনটা যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো বিজারণ। যে কোনো একটা ঘটতে পারে, এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে, তখন তাকে আমরা বলবো জারণ এবং বিজারণ। এবার আমরা যে বিক্রিয়াটা লিখলাম, কপার অক্সাইড থেকে কপারে পরিণত হয়েছে, তাহলে অক্সিজেন ছিল, কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়ার পরে আর অক্সিজেন নেই। তাহলে অক্সিজেন যদি না থাকে তখন আমরা তাকে কি বলবো? বিজারণ। তাহলে এই বিক্রিয়াটা হলো বিজারণ। এখানটা হয়ে গেল, ঘটে গেল বিজারণ। এরপরে সেকেন্ড দেখব, এখানে ছিল হাইড্রোজেন। এরপরে এই হাইড্রোজেনের সঙ্গে এখানে গিয়ে কি উৎপন্ন হলো? অক্সিজেন যুক্ত হয়ে গেছে। অক্সিজেন যুক্তটাকে আমরা কি বলবো? জারণ। তাহলে একজন হলো জারিত আর একজন হলো বিজারিত। যার বিজারণ হয় তাকে বলে জারক পদার্থ। তাহলে এটাকে আমরা বলবো জারক পদার্থ। যার বিজারণ ঘটে তাকে বলবো জারক পদার্থ। আর যার জারণ ঘটে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। যার জারণ ঘটে আমরা তাকে বলবো বিজারক পদার্থ। প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়াতেই জারণ এবং বিজারণ সংঘটিত হয়। তাহলে এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, এই বিক্রিয়াটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলবো। এরপরে আমরা চলে যাই সেকেন্ড কি এক্সাম্পল আছে দেখার জন্য। এই যে এখানে যেটা দেখানো আছে, কপার অক্সাইড, তা থেকে যখন কপার হয়েছে তাহলে এটা হয়েছে বিজারণ, আর হাইড্রোজেন এর সঙ্গে H2O, এটা হয়ে গেছে জারণ। এখানে আরেকটা কয়েকটা উদাহরণ দেওয়া আছে, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন। জিঙ্ক অক্সাইড, এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক হয়ে গেছে, তাহলে অক্সিজেন এখানে ছিল, এখানে অক্সিজেনটা নেই, তাহলে কি হলো? এটা হয়ে গেল, অক্সিজেন যদি না থাকে এটা হয়ে গেল বিজারণ। আর কার্বন এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেল জারণ বিক্রিয়া। এটা আর একটু পরিষ্কার করে দিই আমি এখানে বোঝার সুবিধার জন্য। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, সেখান থেকে উৎপন্ন হলো কি? জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। এই যে জিঙ্ক ছিল, জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত ছিল, এখানে গেছে আর অক্সিজেন যুক্ত নেই, তাহলে এটাকে আমরা বলবো কি? বিজারণ। তাহলে এর যদি বিজারণ হয় এটাকে আমরা বলবো কি? জারক পদার্থ। আর এইখানে কার্বনের সঙ্গে অক্সিজেন এসে যুক্ত হয়ে গেছে, তাহলে অক্সিজেন যদি যুক্ত হয় তাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। তাহলে এখানে যেহেতু কার্বনের জারণ ঘটেছে, তাহলে এটাকে আমরা বলবো বিজারক পদার্থ। কার্বনটাকে আমরা কি বলবো? বিজারক পদার্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে আমরা দেখব সেকেন্ড রিয়াকশনটা। সেকেন্ড রিয়াকশনটা আমরা
দেখব সেকেন্ড রিয়াকশনটা আমাদের কি আছে। ম্যাঙ্গানিজ অক্সাইড তার সঙ্গে HCl যুক্ত হলো, ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2, ম্যাঙ্গানিজ অক্সাইড তার সঙ্গে HCl যুক্ত হলো, যুক্ত হয়ে উৎপন্ন করলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MnCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে উৎপন্ন করলো কি, জল আর ক্লোরিন, H2O প্লাস ক্লোরিন Cl2। এই বিক্রিয়ায় জারণ বিজারণকে চিহ্নিত করতে হবে, কিভাবে কোনটার জারণ ঘটলো আর কোনটার বিজারণ ঘটলো। তাহলে আমরা প্রথমে দেখি ম্যাঙ্গানিজ অক্সাইডটা থেকে শুরু করি, আমরা দ্বিতীয়টা থেকেও শুরু করতে পারি। এখানে ছিল হাইড্রোজেন ক্লোরাইড, এখান থেকে উৎপন্ন হলো কি, ক্লোরিন। হাইড্রোজেন ক্লোরাইড থেকে উৎপন্ন হয়ে গেল ক্লোরিন, তার মানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা বেরিয়ে গেল। হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তখন আমরা তাকে কি বলি, জারণ। তাহলে এই বিক্রিয়াটা হলো জারণ। আর এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেন ছিল, অক্সিজেন এখান থেকে কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাহলে এটা অক্সিজেন যদি বেরিয়ে যায়, অক্সিজেন যদি বেরিয়ে যায় তখন আমরা তাকে বলবো কি, বিজারণ। এই যেখানে লেখা আছে অক্সিজেন চলে গেলে তাকে বলবো বিজারণ। তাহলে যার বিজারণ ঘটে তাকে আমরা কি বলবো, জারক পদার্থ, জারক পদার্থ। আর যার জারণ ঘটে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। তাহলে আমরা দুটো উদাহরণ পেয়ে গেলাম। এরপরে আমরা বইয়ের দিকে অগ্রসর হই। যেগুলো আমরা পড়ালাম সেগুলোই এখানে লেখা আছে। এবার এইখানে একটা, সে প্রথম যেটা আমরা পড়েছিলাম, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, সেই বিক্রিয়াটা আমরা দেখব। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, এই যে ম্যাগনেসিয়াম Mg+O2, এখান থেকে উৎপন্ন করেছিল কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে কি হয়েছিল, ম্যাগনেসিয়াম ছিল, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটাকে বলবো কি, জারণ। আর এখানে অক্সিজেন দুটো ছিল, অক্সিজেন একটা কমে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিজারণ। অক্সিজেনটা কমে গেলেও আমরা সেটাকে বলবো বিজারণ। অক্সিজেন ছিল দুটো, হয়ে গেল একটা, সেই জন্য এটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। স্মরণ করো 1.1টা, যেটা প্রথমে ম্যাগনেসিয়াম পিতাকে অক্সিজেনের উপস্থিতিতে উজ্জ্বল শিখাসহ জ্বলে ওঠে, ম্যাগনেসিয়াম অক্সাইড নামক সাদা পদার্থ পরিবর্তিত হয়। এই বিক্রিয়াটিতে ম্যাগনেসিয়াম জারিত হয়েছে না বিজারিত হয়েছে, ম্যাগনেসিয়াম এই বিক্রিয়াটাতে জারিত হয়েছে। এই যে জারণ ঘটেছে ম্যাগনেসিয়ামের, সেই জন্যে এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়ামের জারণ ঘটেছে। এটা একদম প্রথমে আলোচনা করা হয়েছিল এই বিক্রিয়াটা, যে ম্যাগনেসিয়াম, যদি আমরা দেখি একদম প্রথমে, এটা একদম প্রথম বিক্রিয়া ছিল, যাক এই পেজের মধ্যে আমার নেই। এরপরে আমরা চলে যাব প্রত্যাহিক জীবনে জারণ এবং বিজারণের ঘটনা। করোশন, করোশন মানে হলো অবক্ষয়, অপক্ষয়। যেমন একটা লোহার জিনিসকে যদি আমরা দীর্ঘদিন ফেলে রাখি, লোহার ওপরে একটা বাদামি আস্তরণ পড়ে, সেটাকে আমরা বলি রাস্টিং অফ আয়রন। এই রাস্টিং অফ আয়রন, বাদামি রঙের স্তর পড়ে যায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় মরিচা। মরিচা মানে হলো লোহা Fe, তার সঙ্গে যদি H2O যুক্ত থাকে +O2, বাতাসের O2 দীর্ঘদিন যদি থাকে, তাহলে এখান থেকে Fe2O3 3H2O উৎপন্ন হয়।
এই যে Fe2O3 এটাকে বলা হয় মরিচা বা রাস্টিং। এটা জল এবং অক্সিজেনের উপস্থিতিতে লোহাকে যদি আমরা রেখে দিই তাহলে লোহার উপরে একটা বাদামি বর্ণের আস্তরণ ঘটে। এই ঘটনাটাকে বলা হয় লোহার মরিচা। অন্যান্য ধাতুও এইভাবে বিবর্ণ হয়ে যায়। কপার এবং সিলভারের ওপরে কিরূপ আস্তরণ পড়ে তোমরা কি লক্ষ্য করেছো? কপারের যেমন সিলভারের ওপর AgCl2, সিলভার ক্লোরাইড। এটা বাতাসে যদি দীর্ঘদিন রেখে দেয় এটা হলো সাদা, কিন্তু এটাকে যদি দীর্ঘদিন বাতাসে রেখে দেওয়া হয় এই সাদা কালারটা ধূসর বর্ণের পরিণত হয়ে যায়। বাতাসের উপস্থিতিতে সিলভারটা আর সাদা থাকে না। কপারও চেঞ্জ হয়ে যায়। এই পদ্ধতিটিকে বলা হয় অপক্ষয়। মিলভারের উপর কালো আস্তরণ, এটা হবে সিলভারের ওপর কালো আস্তরণ, কপারের ওপর সবুজ আস্তরণ ইত্যাদি অপক্ষয়ের কিছু উদাহরণ। অপক্ষয়ের কারণে ধাতুর তৈরি, বিশেষত লোহার তৈরি নানা পদার্থ, গাড়ির কলেবর, সেতু, লোহার রেলিং, জাহাজ, জানালা, দরজা সবই এই অপক্ষয়ের জন্য নষ্ট হয়ে যায়। প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া লোহার সামগ্রী পরিবর্তন করার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। এরপর আমরা পড়ব র্যান্সিডিটি, মানে হলো দুর্গন্ধতা। অনেক সময় ঘরে ফেলে রাখা চর্বি বা চর্বিযুক্ত খাবারের স্বাদ তোমরা কি গন্ধ নিয়েছো? চর্বি তেল জারিত হলে পচে যায়, এদের গন্ধ এবং স্বাদ পরিবর্তন হয়ে যায়। কোনো তেলযুক্ত খাবারকে যদি আমরা দীর্ঘক্ষণ রেখে দিই তাহলে গন্ধ তৈরি হয় এবং স্বাদও পরিবর্তন হয়ে যায়। সাধারণত জারণ কার্যে বাধা প্রদানকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ পদার্থগুলোকে চর্বি বা তেলযুক্ত খাবারে যোগ করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয়, মানে এর অক্সিজেন যুক্ত হয়ে গেল খাবারের সঙ্গে দিয়ে, এটা জারিত হয়ে গেল। কোনো একটা খাবার ছিল তাতে অক্সিজেন যুক্ত হয়ে গেল, তার মানে কি জারণ ঘটলো। তাহলে অক্সিজেন যুক্ত হওয়াটাকে বলে জারণ। তাহলে তার সঙ্গে যদি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত করি, অ্যান্টিঅক্সিডেন্ট মানে যে এই অক্সিডেশনটাকে, অক্সিজেন যুক্ত হওয়াটাকে রোধ করবে, অক্সিজেন যুক্ত হওয়াটাকে রোধ করে দেবে, তখন সেটাকে আমরা দীর্ঘক্ষণ ভালো রাখতে পারবো। খাবারকে বায়ুরুদ্ধ অবস্থায় রাখলে জারণ খুব কম সংঘটিত, এটাকে বলে ক্যানিং বলে। কোনো একটা খাবার, সেই খাবারটা যে জারের মধ্যে রাখা আছে সেই জার থেকে যা বাতাস আছে সব বাইরে বার করে দিয়ে ভালোভাবে যদি ঢাকনা দিয়ে দেয় তাহলে বাইরে থেকে বাতাস প্রবেশ করবে না। বাইরে থেকে বাতাস প্রবেশ না করলে অক্সিজেন ঢুকতে পারবে না। অক্সিজেন ঢুকতে না পারলে খাবারটা জারিত হবে না। খাবারটা জারিত যদি না হয় খাবারের স্বাদ এবং গন্ধ দুটোই অক্ষুণ্ণ থাকবে। তোমরা কি জানো চিপস প্রস্তুতকারক সংস্থাগুলো চিপসের জারণ প্রক্রিয়া রোধের জন্য চিপসের প্যাকেটে সাধারণত নাইট্রোজেনের মতো গ্যাস পূর্ণ করে রাখে জারণকে রোধ করার জন্য। চিপসের প্যাকেটগুলোর জন্য ফোলা ফোলা দেখতে হয়। এরপরে আছে প্রশ্নাবলী। লোহার পিন, প্রথম কোশ্চেনটা একটু দেখে নিই আমরা। লোহার পিন কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখলে কেন দ্রবণের পরিবর্তন হয়? কারণ লোহা Fe, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? কপার সালফেট। কপার সালফেটের নীল জলীয় দ্রবণ। এই নীল জলীয় দ্রবণটা, এই Feটা এসব কপারটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। কপারটাকে সরিয়ে দিয়ে ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন করছে। সেই জন্য আগে ছিল কপার সালফেট, এখন হয়ে গেল কপার। জলীয় দ্রবণ আর নেই, তাহলে এটা ওই জন্য এর বর্ণটা পরিবর্তন হয়ে যায়। এরপর একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ দিয়েছে। আমরা যেমন একটা উদাহরণ নিতে পারি দ্বিস্থাপন বিক্রিয়া NaCl প্লাস HCl, NaOH প্লাস HCl, সরি আমি এটা আমার খাতায় দেখাই একটু। NaOH প্লাস HCl এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করে NaCl প্লাস H2O। এটা হলো অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এখানে কি সোডিয়াম হাইড্রক্সাইড HCl, এখান থেকে এই সোডিয়ামটা ক্লোরিনের সঙ্গে এখানে যুক্ত হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। আর এই হাইড্রোজেন আর এই OH এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন হলো H2O। অ্যাকচুয়ালি এইটা ভাঙে কিভাবে? Na প্লাস প্লাস OH মাইনাস এইভাবে ভাঙলো, আর HCl ভাঙে H প্লাস প্লাস OH মাইনাস।
এবার এই Na প্লাসটা যুক্ত হয় H প্লাস, এটা হবে Cl মাইনাস, এটা হলো Cl মাইনাস। এবার Na প্লাসটা যুক্ত হবে Cl মাইনাসের সঙ্গে, Na প্লাস Cl মাইনাস, প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, একটা একটা করে আছে NaCl। আর এই OH আর H প্লাস, তাহলে OH আর H পরস্পর যুক্ত উৎপন্ন করবে H2O। তাহলে কি হলো, এই Na যুক্ত হয়ে গেল, এই সোডিয়াম যুক্ত হয়ে গেল এই ক্লোরিনের সঙ্গে, উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড, আর এই হাইড্রোজেন আর এই OH পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করলো H2O। তাহলে এটা হলো একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমরা চলে যাব থার্ড কোশ্চেনে। নিচের বিক্রিয়াগুলিতে কোনটি জারিত কোনটি বিজারিত হয়েছে তা চিহ্নিত করো। সোডিয়াম অক্সিজেন, তা থেকে হলো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম প্লাস অক্সিজেন, তা থেকে উৎপন্ন হলো সোডিয়াম অক্সাইড। তাহলে এখানে কি হলো, সোডিয়াম ছিল, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল কি জারণ। এটা যদি জারণ হয়, অপরটা হবে অবশ্যই বিজারণ। এখানে অক্সিজেন ছিল দুটো, এখানে পৌঁছ হয়ে গেছে কটা, একটা, তাহলে এটাকে বলা হবে বিজারণ। আশা করি বোঝা যাচ্ছে। এরপরে আমরা দেখব তার পরের কোশ্চেনটা। কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, কপার প্লাস H2O। কপার অক্সাইড, এতে অক্সিজেন ছিল, এখানে গেছে অক্সিজেন নেই, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানেই হলো বিজারণ। তাহলে এটা যদি বিজারণ হয়, যেটা বিজারণ হবে তার অপরটা অবশ্যই জারণ হবে। এবার এখানে ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে এখানে কি অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা অক্সিজেন যুক্ত হলে এটাকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। আশা করি জারণ বিজারণ বোঝা যাচ্ছে। এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম সেগুলো এখানে আছে, কয়েকগুলো অনুশীলনী আছে, নিজেরা চেষ্টা করে